আসসালামু আলাইকুম। সমাসের প্রথম ক্লাসে আমি সমাসের বেসিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রিলি এবং লিখিততে যেসব সমাসগুলো সবসময়ই আসে সেই সমাসগুলো নিয়ে আলোচনা করব। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্ট থেকে প্রথম ভিডিওটি দেখে এরপর এই ভিডিওটি দেখে নেবেন। তো আমরা প্রথমে শুরু করি দ্বন্দ্ব সমাস দিয়ে। দ্বন্দ্ব সমাস তো আমরা জানি যে ২ টা পদই প্রধান থাকে এবং ২ টা পদেরই ব্যাস বাক্যে ২ টা পদ থাকে বা সমস্ত বর্গের পদেও ২ টা পদ থাকে। তো কিন্তু অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে মানে অলুক দ্বন্দ্বটা পরীক্ষায় সাধারণত আসে অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব। তো অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হয়? অলুক সমাস আমি আগের ক্লাসেও বলেছি যে অলুক মানে হচ্ছে যখন বিভক্তি লোপ না পায়। বিভক্তি যদি লোপ না পায় কোনো সমাসে তাহলে সেই সমাসটা অলুক সমাস হয়। আর সেটা যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব। দেখেন এখানে আছে দেশে বিদেশে এই দুইটার নিচে কিন্তু এ আছে। এটার হচ্ছে আপনার ব্যাস বাক্য যদি আমরা করি দেশে ও বিদেশে, তাই না? আবার সমস্ত পদ হয় দেশে বিদেশে, তার মানে এটা কিন্তু রয়ে গেছে। হাতে কলমে, হাতে ও কলমে, তাহলে এখানেও কিন্তু এটা রয়ে গেছে, এখানে কোনো বিভক্তি লোপ পায়নি। তাহলে বিভক্তি লোপ না পেয়ে যদি কোনো সমাস হয় সেটা হবে অলুক সমাস। আর সেটা যদি দ্বন্দ্ব সমাস হয়, কারণ এখানে দুটা পদই প্রধান রয়েছে, তার মানে এটা দ্বন্দ্ব সমাস, তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে আছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটাও খুব ইম্পর্টেন্ট। একশেষ দ্বন্দ্বটা হচ্ছে সাধারণত ৩ টা পদ নিয়ে থাকে এবং একটা প্রধান পদকে আমরা সমস্ত পদে পাই। যেমন এখানে তুমি, আমি ও সে, এটা হয়েছে আমরা। আমরা আছে, তোমরা, তোমাদের, এরকম যে সমাসগুলো আছে সেগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এখানে কিন্তু শুধুমাত্র প্রোনাউন দিয়ে বা সর্বনাম দিয়ে যে সমাসগুলো হবে সেগুলোই কিন্তু কেবলমাত্র একশেষ দ্বন্দ্ব হবে। ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে বহুপদী দ্বন্দ্ব মানে হচ্ছে এটা হচ্ছে বহু পদ থাকবে, মানে ২ এর অধিক পদ থাকবে, সেটাকে হচ্ছে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। আর এই যে যেমন স্বর্গ, মর্ত, পাতাল, ঠিক আছে? এটার ব্যাস বাক্য করলে হবে স্বর্গ, মর্ত ও পাতাল। আবার নাচ, গান ও বাজনা, তাহলে ৩ টা পদে কিন্তু প্রধান রয়েছে, সবগুলো পদ প্রধান রয়েছে এবং এখানে ২ এর অধিক পদ রয়েছে, তার মানে এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তো মোটামুটি দ্বন্দ্ব সমাসের যে স্বাভাবিক দ্বন্দ্বগুলো আছে সেগুলো আর হচ্ছে এই ৩টি জানলে মোটামুটি আপনাদের দ্বন্দ্ব সমাস থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আপনারা এটি পারবেন। এবারে আমরা দেখব কর্মধারয় সমাসের মধ্যে যে সমাসগুলো বেশি আসে। আমরা কিন্তু সাধারণ যে কর্মধারায় আমরা কিন্তু চেনার কিছু উপায় বলেছি যে যে সমাসের ভেতরে যে থাকবে সেই সমাস হচ্ছে কর্মধারয় সমাস। এছাড়া বিশেষণ এবং বিশেষণ ভাবাপন্ন পদ দিয়ে যে সমাস হয় সেটাকে হচ্ছে কর্মধারয় সমাস বলে। অত কঠিন বিষয়ে যাব না, আমরা যদি কোনো সমাসের ভিতরে যে দেখি সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন আমরা হচ্ছে প্রথমে উপমান, উপমিত এবং রূপক এই কর্মধারয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন আছে, আমরা সেই কনফিউশনটা আগে দূর করি। প্রথমে আছে উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রত্যক্ষ কোনো একটা বস্তুর সাথে পরোক্ষ একটা বস্তুর সাথে তুলনা করা হবে, যেটাতে সেটা হচ্ছে উপমান কর্মধারয়। দেখেন এখানে আছে অরুণের ন্যায় রাঙা, মানে লাল রঙের একটা জিনিস আমরা সেটাকে সূর্যের সাথে তুলনা করছি, কিন্তু সূর্যটা কিন্তু ওখানে উপস্থিত নাই। কিন্তু আমরা যে লাল রঙের ধরুন ড্রেস একটা, যে ওই ড্রেসটার কথা আমরা বলছি সেই ড্রেসটা অরুণ মানে সূর্যের মতো রং, তাই না? তাহলে ওটা কিন্তু সূর্যটা কিন্তু তখন আমরা প্রত্যক্ষ করছি না। ওই অপ্রত্যক্ষ জিনিসের সাথে প্রত্যক্ষ কোনো জিনিসের সাথে যখন তুলনা করব তখন সেটা হবে উপমান কর্মধারায়। এখন এটা কিন্তু একটু কঠিন একটা মানে সিস্টেম, যে এটা এইভাবে আমরা ইয়ে করা। আমরা যখন ব্যাস বাক্য করতে যাব, যেমন অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, ঠিক আছে? আপনারা কিন্তু সমস্ত পদ দেখে একটু ব্যাস বাক্য করাটা শিখবেন। এটা যদি আপনি একটু মানে ক্লাসটা করেন এবং বই থেকে পড়ে দেখেন তাহলে কিন্তু আপনার ব্যাস বাক্যটা তৈরি করা শিখে যাবেন। এখন দেখেন এখানে ন্যায়টা আছে মাঝখানে, আবার মিশ কালো, মানে কোন একটা কালো বস্তু সেটাকে আমরা তুলনা করেছি মিশ কালো, মানে মিশের ন্যায় কালো, এখানেও কিন্তু ন্যায়টা মাঝখানে চলে আসতেছে। এরপরে শশব্যস্ত, মানে শশক নামের একটা প্রাণী, সেটার মধ্যে হন্তদন্ত হয়ে কেউ ছুটছে, তাকে আমরা এরকম ছুটলে তাদেরকে আমরা বলি কি শশব্যস্ত। তাহলে এখানে কি শশকের ন্যায় ব্যস্ত, ঠিক আছে? মানে সবগুলোতে কিন্তু দেখেন ন্যায়টা কিন্তু ভিতরে চলে আসছে। তাহলে এই যে ন্যায় বা যে এটা, এই ন্যায়টা যদি ভিতরে চলে আসে তাহলে সেটা হবে আমার উপমান। আমি এটা মনে রাখতাম যে মাঝখানে যেহেতু মিন থাকে তাহলে মিন মানে হচ্ছে মাঝখানে, তার মানে এটা হলো মান। তাহলে উপমান কর্মধারয় সমাস আমরা এভাবে চিনলাম। এরপরে আছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে? এখানে হচ্ছে মানে অবাস্তব কোনো একটা কিছুর সাথে একটা কিছু তুলনা করা হয়। যেমন এখানে আমরা উদাহরণটা লিখেছি পুরুষ সিংহের ন্যায়। এখন সিংহের ন্যায় কি কখনো পুরুষ হওয়া সম্ভব? কিন্তু সিংহের সাথে আমরা তুলনা করছি। ঠিক আছে? এখানে দেখুন এই যে ন্যায়টা কিন্তু এখানে আবার শেষে চলে গেছে। আবার চাঁদ বদন, বদন চাঁদের ন্যায়, হ্যাঁ? আবার চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, দেখেন সব জায়গায় কিন্তু শেষে ন্যায়টা চলে যাচ্ছে।
এখানে কিন্তু সব জায়গায় শেষে, তাহলে শেষে যখন ন্যায় থাকবে তখন হলো উপমিত কর্মধারায়। এখন উপমান আর মিতর আমরা যদি পার্থক্য করতে না পারি, তাহলে মিন মানে মান, মানে মিন মানে মাঝখানে, মাঝখানে হলে মান, উপমান কর্মধারা। আর যদি শেষে হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারা সমাস। ঠিক আছে, এরপরে আছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারার ক্ষেত্রে কি হয়, কোনো রূপকার্থে কোনো কিছু ব্যবহার, কোনো ব্যাস বাক্য যদি রূপকার্থে বা কোনো সমস্ত পদ যদি রূপকার্থে কোনো কিছু ব্যবহৃত হয়, যেমন মন রূপ মাঝি, মানে মন মাঝি, মানে এখানে কিন্তু রূপটা সবসময় মাঝখানে থাকবে। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, মানে বিষাদটা এত বেশি যে সেটা সিন্ধু সমান। হ্যাঁ, মানে অনেক, মানে তীব্রতা প্রকাশ করতে যখন আমরা তুলনা করি রূপকার্থে, তখন কিন্তু রূপক কর্মধারায় সমাস হয়ে যায়। তাহলে বিষাদ রূপ সিন্ধু সেটা হবে রূপক কর্মধারায়। আবার প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, মানে আমার পাখিটা মানে এত প্রিয় যে সেটা আমার প্রাণের মতো প্রিয়। এটা সাধারণত দেখা যায় একেবারে মানে আবেগ প্রকাশ সিদ্ধ হয় যখন কোনো একটা ইয়েতে, তখন কিন্তু এই রূপক কর্মধারাটা বেশি ব্যবহার করা হয়। এরপরে আছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাস তো খুবই সহজ। এটা হচ্ছে মধ্যের যে পদটা থাকে সেই পদটা লোপ পেয়ে যাবে। যেমন এখানে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, তাহলে যে রক্ষার্থেটা আমাদের এই পদটা আমাদের লোপ পেল, তাহলে স্মৃতিসৌধ। আবার জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না স্নাত রাত। হ্যাঁ, তাহলে এইখানে শোভিতটা যে পদটা লোপ পেয়ে গেল, তার মানে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। হাসি মুখ, হাসি মাখা মুখ, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে কর্মধারায় সমাসের মোটামুটি আমাদের সমাধান হয়ে গেল। এবারে তৎপুরুষ সমাস। সাধারণত তৎপুরুষ সমাস বলতে আমরা বুঝি যেটা পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়। হ্যাঁ, তো পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে একেবারে প্রথমা থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত এরকম সবগুলো তো আপনারা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমি দেখাবো এই তৎপুরুষ সমাসের মধ্যে আরো যে কয়েকটি ভাগ আছে এবং যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে। আচ্ছা, প্রথমেই আছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সমাস কিন্তু আপনাদের 46তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে এবং এটা মোটামুটি দেখা যায় 1-2 বছর পর পরই চলে আসে এই তৎপুরুষ সমাসের যে কোনো একটা ভাগ থেকে। তো উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যেটা হয়, ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যোগ হয়। ঠিক আছে, আমি এই কঠিন শব্দটাকে একটু উদাহরণ দিয়ে বলে বোঝাই। যেমন এখানে আছে জলে চরে যা, জলচর। এখন এখানে দেখেন এই যে চরে যা, দেখুন এখানে কিন্তু চরে শব্দটা একটা ক্রিয়া, তো ক্রিয়া হওয়ার কারণে জলে চরে যা জলচর। ঠিক তেমনি এখানে জলদ যদি আমরা বলতে চাই, একইভাবে জলদ, জল দেয় যে, এটা কিন্তু একটা ক্রিয়া। ঠিক আছে, আবার পঙ্কজ, পঙ্কে জন্মে যা, ঠিক আছে, জন্মে জন্মগ্রহণ করে যে, সেটা হচ্ছে পঙ্কজ, তাহলে এটাও কিন্তু একটি ক্রিয়া। তাহলে উপপদ তৎপুরুষে কি হলো, যে ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যোগ হয়ে যে সমাস হলো সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তো উপপদ তৎপুরুষ সমাসটা কিন্তু আমাদের দেখা যায় মাঝে মাঝেই চলে আসে। ঠিক তেমনি ঋত সর্বস্ব, যে ঋত হয়েছে সর্বস্ব যা, ঋত হচ্ছে একটি বিশেষণ, সর্বস্ব মানে সব কিছু, এটা একটা বিশেষ্য। আবার উচ্চশির, উচ্চ মানে হচ্ছে বিশেষণ একটি, উচ্চ স্থানে আছে যেটা, এবং শির হচ্ছে মাথা, তার মানে উচ্চশির হচ্ছে উচ্চশির যা, তার মানে এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী, যে দুটি, একটি বিশেষণ এবং একটি বিশেষ্য রয়েছে। ঠিক আছে, এরপরে আছে ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণ বহুব্রীতে কোনোটিই বিশেষণ হবে না। ঠিক আছে, এটা বিশেষণ বাদে অন্য যে কোনো পদ হতে পারে, যেমন ছাপোষা, ছা একটা বিশেষ্য, পোষা একটা বিশেষ্য, তার মানে ছাপোষা, মানে ছাপোষা যে ব্যাধিকরণ বহুব্রী। পাতা, পাতা চাটা, পাতা চাটে যে, ঠিক আছে, এর পাতা তো পাতা, চাটা মানে হচ্ছে যে চাটে, এটা একটা ক্রিয়া, তার মানে কোনো বিশেষণ নেই। আবার দোকান কাটা, দোকান তো বিশেষ্য, কাটা যা, কাটা মানে হচ্ছে নেই বিশেষ্য, তাহলে দোকান কাটা হচ্ছে বিশেষণ, তাহলে এটা হলো ব্যাধিকরণ বহুব্রী, কোনো বিশেষণ থাকবে না, এটা ওইভাবে আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এরপরে আছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিটা আপনারা অনেকেই জানেন। ব্যতিহার বহুব্রীহি মানে দুইটা পদ একসাথে ব্যবহার যখন হবে, ঠিক আছে, যেমন হাতাহাতি, চুলাচুলি, মারামারি, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, হাসিতে হাসিতে যে আনন্দ, হাসাহাসি, এবার গুতিয়ে গুতিয়ে যে মারা, সেটা হচ্ছে গুতাগুতি, এভাবে আপনারা এটা মনে রাখবেন। চুলাচুলি, হাতাহাতি, মারামারি সব কিছুই হতে পারে। উদাহরণ আছে, সেগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি আর নিপাতনের সিদ্ধ বহুব্রীহি। নিপাতনের সিদ্ধ বহুব্রীহিটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা আসলে কোনো সমাসের নিয়মের মধ্যে পড়ে না। এই কয়েকটা সমাস আছে আপনাদের বইতে পাবেন আপনারা, যেমন দ্বীপ, অন্তরীপ, নরপশু, যেমন দ্বীপ দুই দিকে অপজার, ঠিক আছে, লাস্টে কিন্তু জার আছে, কিন্তু মানে এটা ওরকম নিয়ম অনুযায়ী হয়নি।
তারপর হচ্ছে অন্তরীপ, অন্তর্গত, অপচার। এরপর নরপশু, নরাকারে পশু, মানে আসলে খুব বেশি মানে কোনোটা নিয়মে আছে, কোনোটা নিয়মের মধ্যে জীবনমৃত, জীবিত হয়েও মৃত যে। ঠিক আছে, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। এরপরে সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, এই সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন দ্বিগু সমাসে কি আমরা যেমন চৌরাস্তা বলি, চার রাস্তার সমাহার, ঠিক আছে। কিন্তু যখন তে পায়া বা সেতার, এখানে কিন্তু তিন পা আছে যার, সেতার না তিন তার আছে যার, সে শব্দটার অর্থ হচ্ছে তিন, তিন তার আছে যার সেতার। কিন্তু এখানে কিন্তু কোনো একটা বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে সেতার। আবার তে পায়া, তিন মানে তিনটা পা আছে, সেটা কিন্তু কোনো চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, এরকম কোনো কিছুকে বোঝাচ্ছে, ব্যক্তি বা বস্তুকে। তাহলে যখন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর যখন মানে কোনো কিছুকে ওরকম বোঝাবে, যেমন রাস্তা তিন রাস্তার সমাহার, চৌরাস্তা, চারটা রাস্তার সমাহার চৌরাস্তা, তখন কিন্তু সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে কিন্তু পার্থক্যটা আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, আবার মধ্যপদলোপী কিন্তু কর্মধারয় সমাস আছে। মধ্যপদলোপী কর্মধারার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে মধ্যের পদটা লোপ পায়, আর কর্মধারায় যে নিয়ম সেটা। কিন্তু মধ্যপদলোপী কর্মধারার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অর্থ, মানে একটা মাঝখানের পদগুলো লোপ পায় কিন্তু বিশেষ অর্থ। যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক আছে, যে অনুষ্ঠানে এই পদটা বাদ গিয়ে গায়ে হলুদ। আর অনুষ্ঠান বাচ্যকতা বলতেও কিন্তু মধ্যপদলোপী বহুব্রীহি বোঝায়। আবার হাতে খড়ি, হাতে খড়ি দেয়া হয় যেই অনুষ্ঠানে, সেটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পরে আছে নিত্য সমাস। নিত্য সমাসটা আসলে নিত্য সমাসবদ্ধ থাকে। হ্যাঁ, এই সাধারণত অন্য, তুল্য, হ্যাঁ, এই যেমন অন্য, তুল্য, এই ধরনের শব্দগুলো দিয়ে যে সমাস হয় সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে যেমন গ্রামান্তর, হ্যাঁ, এটা শেষে কিন্তু অন্তর আছে, দেখেছেন? তাহলে গ্রামান্তর, এখানে দেখেন গ্রামান্তর শব্দটার অর্থ কি, মানে একটা গ্রাম থেকে যখন আপনি অন্য গ্রামে যাচ্ছেন তখন কিন্তু গ্রামান্তর হচ্ছে। তাহলে এটার ব্যাস বাক্য হবে অন্য গ্রাম, এটা হলো নিত্য সমাসের মধ্যে চলে যাবে। এরপরে কাল সাপ, কাল তুল্য সাপ, মানে মানে খারাপ একটা সাপ যেটা, সেটা হচ্ছে কাল সাপ, কাল তুল্য সাপ। আবার গৃহান্তর, যেমন অন্য গৃহ, না গৃহান্তর, গৃহ থেকে চলে যাওয়া বা অন্য গৃহ পরিবর্তন করা মানে হচ্ছে গৃহান্তর, তাহলে অন্য গৃহ। এই সমাসগুলো হচ্ছে নিত্য সমাস। তাহলে এই মোটামুটি এই সমাসগুলো যদি আপনারা আজকে যে উদাহরণগুলো আমরা দিলাম, যে সমাসের যে প্রকারভেদগুলো দেখালাম এগুলো, এবং আমি প্রথম ক্লাসে যে সমাসগুলো দেখিয়েছি, সমাসের যে বেসিক সমাস, এই দুটো মিলিয়ে যদি আপনারা সমাসের একটা প্রিপারেশন নেন, তাহলে আশা করি আপনাদের লিখিত এবং প্রিলি যে কোনো প্রকার প্রিলিমিনারিতে এবং লিখিততে আপনারা কিন্তু সমাসের উত্তরটা শুদ্ধভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।